আমার মন্দির পরিক্রমায় আজ আপনাদের নিয়ে যাব নদিয়া জেলার প্রাচীন একটি গ্রামে। গ্রামটি প্রাচীন হলেও বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় এলাকাটি কিন্তু বেশ জমজমাট। যে দর্শনীয় স্থানটিতে নিয়ে যাব সেটি ঠিক মন্দিরও নয়, আবার আশ্রমও নয়। আসলে এটি একটি যোগা প্রশিক্ষণ কেন্দ্র। যে যোগার মাধ্যমে মানুষের আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটানো সম্ভব, এখানে রয়েছে সেই বিশেষ ধরনের যোগা প্রশিক্ষণ কেন্দ্র। যাই হোক, ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই বিশেষ যোগ পদ্ধতিটির নাম ক্রিয়াযোগ, যা পতঞ্জলি যোগসূত্রের 2য় অধ্যায়ে উল্লেখ রয়েছে। এই ক্রিয়াযোগ পদ্ধতিটি প্রথম উদ্ভাবন করেন মহাঅবতার বাবাজি মহারাজ এবং পরবর্তীকালে উনার প্রধান শিষ্য যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর মাধ্যমে 1861 সালে পুনরুজ্জীবিত করেন। চলে এসেছি সেই যোগা প্রশিক্ষণ কেন্দ্রে বা যোগা মন্দিরে। এটি মূলত একটি মন্দিরই, কেননা মন্দিরটির নাম হচ্ছে শ্রী গুরু জন্মভূমি মন্দির। এই যে গুরুদেব, তিনি হচ্ছেন পরমহংস হরিহরানন্দ, যার জন্মস্থান হবিপুরে এবং এই স্থানে তার জন্ম। ব্রহ্মচারী হওয়ার আগে এটি ছিল তার বসতবাড়ি। গুরুদেব এই বাড়িতেই ভূমিষ্ঠ হন এবং এখানেই লালিত পালিত হন। এখান থেকেই ব্রহ্মচারী হয়ে পরবর্তীকালে করার আশ্রমে চলে যান। সেখানে গিয়ে শ্রী যুক্তেশ্বরজির সংস্পর্শে আসেন। গুরুদেব ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। শ্রীরামপুর টেক্সটাইল কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে বাংলাদেশের ঢাকায় মোহিনীমোহন জুট মিলের উইভিং ম্যানেজার ছিলেন। উনার কুলগুরু ছিলেন বিজয়কৃষ্ণ চট্টোপাধ্যায়। তার কাছ থেকে উনি দীক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীকালে শ্রী যুক্তেশ্বরজির কাছ থেকে দীক্ষা নেন। দীক্ষা নেওয়ার পরে নির্বিকল্প সমাধি লাভ করেন মাত্র 37 বছর বয়সে। পৃথিবীর 30টিরও বেশি দেশে ক্রিয়াযোগের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এই প্রশিক্ষণ কেন্দ্রগুলি মূলত গুরুদেবের সুযোগ্য শিষ্য প্রজ্ঞানন্দজি মহারাজ বর্তমানে পরিচালনা করছেন। এই ক্রিয়াযোগার প্রধান অফিস হচ্ছে উড়িষ্যা রাজ্যের পুরী বালিসাহিতে। পুরীতে প্রধান কেন্দ্রটি 400 একর জমির উপর প্রতিষ্ঠিত। এখানে প্রত্যহ গোমাতার সেবা হয়, দরিদ্র নারায়ণ সেবা হয়, অনাথ আশ্রম রয়েছে দাতব্য চিকিৎসালয়। নানা রকম প্রাকৃতিক দুর্যোগের সময় শ্রী গুরু সংঘ এবং ভারত সেবাশ্রম সংঘ যেরকম দান কার্য এবং উদ্ধার কার্যে প্রবৃত্ত হয়, সেই রকম এই আশ্রমেরও কিন্তু সেরকম একটি ধারা রয়েছে। শ্রী গুরু জন্মভূমি মন্দির, শ্রী গুরুদেব পরমহংস হরিহরানন্দের জন্মস্থান। মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত এবং বিকেল 4টে থেকে 7:30 পর্যন্ত। প্রবেশপথের সামনেই রয়েছে নারায়ণকুণ্ড। পরমারাধ্য পিতৃদেব ভবশঙ্কর ভট্টাচার্যের স্মৃতি তর্পণার্থে। প্রতিষ্ঠাকাল 1933 এবং জীর্ণোদ্ধার 2023। নারায়ণকুণ্ডের ঠিক পাশেই রয়েছে এই কেন্দ্রের অফিস ঘরটি। যাবতীয় প্রয়োজনে এই অফিস ঘরে যোগাযোগ করতে পারেন। প্রচলিত যে সমস্ত মন্দির আমরা সাধারণত গিয়ে থাকি, যেমন শিব মন্দির, কালী মন্দির, কৃষ্ণ মন্দির, এই মন্দিরটি কিন্তু ঠিক সেই রকমের নয়। সেই কারণে ভক্ত সমাগমে একটু কম, যে কারণে প্রসাদ ব্যবস্থার কোনো পরিকাঠামো করা যায়নি। সেজন্য চিন্তার কোনো কারণ নেই, পাশেই ইস্কন মন্দির রয়েছে, সেখানে প্রসাদের ব্যবস্থা করা যেতেই পারে।
মন্দিরটির উদ্বোধন হয় 23শে ফেব্রুয়ারি 2023। এই মন্দিরের প্রধান আকর্ষণ হচ্ছে উন্মুক্ত পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে একটি মন্দির, যার চারপাশটা এত সুন্দর পরিপাটি করে সাজানো, মানে যে আসবে তারই মনটা আনন্দে ভরে যাবে। সুন্দর ঘাসের গালিচা আর এই যে পাথর বসানো যে টালিগুলো আছে প্রত্যেকটি ফোকর করে করে কাটা, এবং মাঝখান দিয়ে এত সুন্দরভাবে দুর্বা ঘাস বা অন্যান্য ঘাসগুলি চলে এসছে। খালি পায়ে হাঁটতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। মন্দিরের চারপাশটা পাতাবাহার গাছ দিয়ে সাজানো, সেই সঙ্গে রয়েছে কিছু ফুলের গাছ, জবা, গোলাপ, গাঁদা ইত্যাদি ফুলের অনেক গাছ রয়েছে। এই ক্রিয়াযোগ পদ্ধতিতে যারা আগ্রহী তাদের এখান থেকে দীক্ষা নেওয়ার পর অন্তত 3 দিন মতো এখানে থাকতে হবে, যাতে তারা এই ক্রিয়াযোগ পদ্ধতিটি মোটামুটি প্রাথমিকভাবে বুঝিয়ে দিতে পারেন, এবং পরবর্তীতে আপনাকে এগুলো অভ্যাস করতে হবে এবং আস্তে আস্তে আধ্যাত্মিকভাবে আপনার মানসিক আধ্যাত্মিক সব দিক দিয়ে উন্নতি ঘটবে। সেজন্য এখানে আপনাকে দীক্ষা নেওয়ার পরে 2 দিন বা 3 দিন থাকতে হতে পারে। মন্দিরের ঠিক পেছনে এই যে ভবনটি, সাধারণত এখানে যে সমস্ত যোগী বা সন্ন্যাসীরা থাকেন তাদের এখানে থাকার জায়গা, মন্দিরের ঠিক পেছনটাতে। মন্দিরের পেছনে লোহার একটি সাধারণ সিঁড়ি করা আছে, যেটি দিয়ে চূড়ার উপরে কোনো কারুকার্য সাজানো বা অন্যান্য মেরামতির কাজের জন্য ব্যবহার করা হয়। যাই বলি না কেন, এই মন্দিরের চারপাশে যে পরিক্রমা করার জন্য যে অনেকটা জায়গা ছেড়ে দেওয়া আছে, হ্যাঁ, এই যে সুন্দর করে যে ঘাসগুলো তৈরি করা, পাথরগুলো কেটে কেটে সত্যি দেখার মতন। মন্দিরের চারপাশটা ঠিক একইভাবে তৈরি করা, যেটা সত্যি মানে মনকে আকর্ষণ করে। এছাড়া অর্নামেন্টাল অন্যান্য গাছ তো রয়েছে। এখন দিনের বেলা, সন্ধ্যাবেলা যখন এই বাগানের চারপাশের লাইট বা মন্দিরের গায়ে যে লাইটগুলো রয়েছে সেগুলো জ্বালিয়ে দেওয়া হবে, মন্দিরের সামনেও কিছু লাইট রয়েছে, তখন কিন্তু পরিবেশটা পুরো অন্যরকম লাগবে। মন্দিরের সামনে ফোয়ারা রয়েছে, নারায়ণকুণ্ড রয়েছে, এছাড়া টয়লেট বা অন্যান্য যে জলের ব্যবস্থা, সমস্ত বন্টন ব্যবস্থাটা এখান থেকেই হয়। মন্দিরের চারপাশটা বিভিন্ন ফুল গাছ এবং পাতাবাহার গাছে একদম পরিপাটি করে সাজানো। যারা নিরিবিলিতে একটা দিন কাটাতে চান তাদের জন্য জায়গাটি একদম আদর্শ জায়গা। এই ছোট্ট গেটটি মন্দিরের পশ্চিম পাশে রয়েছে এবং সেখানে পাঁচিল দিয়ে ঘেরা, সম্ভবত এই জমিটুকু পরে অধিগ্রহণ করা হয়েছে। পাঁচিলের আরেকটু ওই পারে পশ্চিম দিকে একটি পুকুর দেখা যাচ্ছে, চারদিকে ঘিরে দেওয়া। এই নতুন জায়গাটিতে পরবর্তীকালে আশা করছি আরও আমরা ভালো কিছু দেখতে পাবো। মন্দিরের চারদিকটা সুন্দর করে সাজানোই, কিন্তু একদম সামনে মুখোমুখি, মন্দিরের মুখোমুখি সামনে একটা ঘাসের গালিচা বিছানো, যা খুবই সুন্দর লাগে দেখতে, এবং চারপাশ দিয়ে পরিক্রমা করার মতন রাস্তা রয়েছে, লোকজন যাতে হেঁটে চলে বেড়াতে পারে তার সুন্দর ব্যবস্থা রয়েছে। রয়েছে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা টয়লেট ব্যবস্থা,
খুবই সুন্দর, পরিপাটি পরিচ্ছন্ন। এই যে ভেতরটা, এদিকটা পুরুষদের, সামনের বন্ধ ঘরটি ল্যাট্রিন। একটি সাধারণ হোটেলে যেরকম টয়লেট ব্যবস্থা থাকে, এটি আমার মনে হয় তার থেকেও অনেক ভালো। এই বাদিকটা মহিলাদের। প্রধান গেট দিয়ে প্রবেশ করলে ঢুকেই একদম ডান হাতে অফিস ঘর রয়েছে। এই যে সামনে প্রবেশ পথ এবং তার সামনে নারায়ণকুণ্ড। চলে এসেছি গর্ভগৃহে। গর্ভগৃহে গুরু মহারাজের একটি মূর্তি বসানো এবং তার ঠিক পেছনে রয়েছে মহা অবতার বাবাজি মহারাজের একটি ছবি, তার পাশে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর একটি ছবি এবং তার পাশে রয়েছে হরিহরানন্দ মহারাজের গুরুদেব শ্রীযুক্তেশ্বরজির একটি ছবি। রয়েছে পরম্পরায় থাকা অন্যান্য মনীষীদের ছবি। ডান দিকে এই যে মাঝখানে যে ছবিটি রয়েছে, এটি স্বামী যোগানন্দের, স্বামী যোগানন্দ পরমহংসদেব। যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়া থেকে প্রকাশিত অটোবায়োগ্রাফি অফ এ যোগী নামে একটি বই প্রকাশ করা হয়, যেটির বাংলায় অনুবাদ করা যোগী কথামৃত নাম দিয়ে। এই বইটি স্বামী যোগানন্দের লেখা। তো এই বইটি পড়লে ক্রিয়াযোগ সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। ইংরেজি এবং বাংলা ছাড়াও এই বইটি ভারতে প্রচলিত সমস্ত প্রধান ভাষায় অনুবাদ করা হয়েছে। এই ক্রিয়াযোগা মন্দিরে প্রবেশের আগেই প্রধান গেটের ডান হাতে একটি ছোট্ট কালী মন্দির রয়েছে। এবার আমরা সেই কালী মন্দিরটিতে প্রবেশ করব, দেখব সেখানে কি কি রয়েছে। সেখানে রয়েছে মা কালীর একটি ছোট্ট মূর্তি, পাশে অনেক শালগ্রাম শিলা। মা কালীর মূর্তির পাশে রয়েছে গুরু মহারাজের একটি ছবি এবং তার পাশে শ্রী গৌরাঙ্গ এবং নিত্যানন্দের দুটি মূর্তি। এখন বলে দিচ্ছি হবিপুর শ্রী জন্মভূমি মন্দিরে কিভাবে আসবেন। এই হবিপুরের স্টেশনে আসতে গেলে একমাত্র শান্তিপুর লোকাল ধরতে হবে, রানাঘাটের পরে কালীনারায়ণপুরে, তারপরে হবিপুর। হবিপুর স্টেশন থেকে টোটো নিয়ে নেবেন, 12 থেকে 14 মিনিট লাগবে। আন্ডারপাসের নিচ দিয়ে টোটো আসবে, প্রথমে ইস্কন মন্দির পড়বে, ইস্কন মন্দিরের থেকে 7 থেকে 8 মিনিট টোটো চললেই এই মন্দিরে পৌঁছে যাবেন। এই হবিপুর ইস্কন মন্দিরের আমার একটি ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেটি দেখবেন এবং সেটিতেও এখানে আসার নির্দেশিকা রয়েছে। এছাড়া বাসে বা নিজস্ব গাড়িতে আসতে গেলে হবিপুর বিডিও অফিস বলে যে স্টপেজটা আছে, ওখান থেকে বাঁ হাতে টার্ন নিতে হবে। কলকাতার থেকে আসলে বাঁ দিকে টার্ন, আর কৃষ্ণনগর বা শান্তিপুর থেকে গেলে ডান দিকে টার্ন। অর্থাৎ স্টেশন থেকে যে রাস্তাটা সোজা বেরিয়ে আসবে দক্ষিণ দিকে, একটাই রাস্তা, কাউকে জিজ্ঞেস করে ঢুকে পড়বেন, কোনো রকম অসুবিধা নেই। ইস্কন মন্দির থেকে মাত্র 7-8 মিনিট গেলেই এই জন্মভূমি মন্দির। রাস্তার বাঁ হাতে শ্রীমানি ভান্ডার এবং ডান হাতে মন্দিরের রাস্তা। এই যে বাঁ হাতে দোকান থাকলো, এই যে ডান হাতে সোজা রাস্তা গেলে একদম মন্দিরের গেট, ওই যে দূরে মন্দিরের প্রধান গেট। বাঁদিকে গ্যারেজ রয়েছে গাড়ি পার্কিং করার। এই যে এদিকটা গ্যারেজ, যে কোনো সময় গাড়ি নিয়ে আসবেন, অসুবিধা নেই। আজকের পরিক্রমা এখানে শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, যাতে আরও ভিডিও বানানোর উৎসাহ পাই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।